চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 15 প্রথম সদস্য নাইট্রোজেন, এই নাইট্রোজেনের কিছু অস্বাভাবিক আচরণ নিয়ে কথা বলবো। সেই সঙ্গে পরীক্ষাগারে নাইট্রোজেনের প্রস্তুতি, নাইট্রোজেনের বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্ম এবং অ্যামোনিয়ার পরীক্ষাগারের প্রস্তুতি আর অ্যামোনিয়ার বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিব গ্রুপ 15 অন্যান্য সদস্যের তুলনায় নাইট্রোজেন কিছু অস্বাভাবিক আচরণ করে। নাইট্রোজেনের এই অস্বাভাবিক আচরণের কারণটা আমরা দেখব, কি কারণে নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ করে। নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ। নাইট্রোজেনের এই অস্বাভাবিক আচরণের আমরা কারণ দেখব, কি কারণে নাইট্রোজেন অন্যান্য সদস্যের তুলনায় অস্বাভাবিক আচরণ করে। কারণ, অস্বাভাবিক আচরণের কারণ। 1 নম্বর কারণ, নাইট্রোজেনের আকার খুব ছোট। অন্যান্য একই পরিবারের গ্রুপ 15 যে অন্যান্য সদস্য আছে তার তুলনায় নাইট্রোজেনের আকার ছোট। 2 নম্বর, নাইট্রোজেন এর ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা উচ্চ। 3 নম্বর, এর আয়নান পটেনশিয়াল, আয়নান বিভব, আয়নান এনথালপি খুব বেশি। 4 নম্বর কারণ হলো এর ডি অরবিটাল নেই। বাকিগুলোর ডি অরবিটাল থাকে। আর 5 নম্বর কারণ হলো পি পাই বহু বন্ধন গঠন করতে পারে। বহু বন্ধন গঠন করে। এই সমস্ত কারণের জন্য কিন্তু নাইট্রোজেন একই পরিবারের অন্যান্য সদস্যের তুলনায় ভিন্ন আচরণ করে। মনে থাকবে নিশ্চয়ই, ছোট্ট কারণ, একদম ছোট্ট কারণ। নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ দেখাবার কারণ হলো আকার ছোট, তড়িৎ ঋণাত্মকতা উচ্চ, আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নায়ন বিভব খুব বেশি হয় এবং ডি অরবিটালের অনুপস্থিতি, আর পি পাই বহুবন্ধন গঠন করতে পারে বলে নাইট্রোজেন একই পরিবারের অন্যান্য সদস্যের তুলনায় ভিন্ন আচরণ করে। এবার আমরা দেখে নিব নাইট্রোজেনের এই ধরনের অস্বাভাবিক আচরণের আমরা উদাহরণ দেখব। বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখব নাইট্রোজেনের কীরকম অস্বাভাবিক আচরণ করে তার উদাহরণ আমরা দেখব। ঠিক আছে, তো নাইট্রোজেন যেমন অন্যান্য পরিবারের যে অন্যান্য সদস্য আছে, অন্যান্য সদস্যগুলো কঠিন কিন্তু নাইট্রোজেন গ্যাস বলে। 1 নম্বর আমরা বলবো নাইট্রোজেন গ্যাস, মনে রাখবে গ্যাসীয়, আর অন্যান্যরা কঠিন। বোঝা গেছে? তাহলে এই ধর্মটা আমরা লক্ষ্য করি। আমরা দেখছি নাইট্রোজেন অস্বাভাবিক আচরণের উদাহরণ কি। 1 নম্বর হলো নাইট্রোজেন গ্যাসীয় কিন্তু অন্যান্যগুলো কঠিন। এর কারণ কি বলতো? নাইট্রোজেন গ্যাসীয় হওয়ার কারণ কি? নাইট্রোজেন গ্যাসীয় হওয়ার কারণ হলো নাইট্রোজেনের আকার ছোট, দুটি N পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, যুক্ত হয় এবং এরা কি করে দ্বিপরমাণু অনুরূপে অবস্থান করে। আর এইরকম দ্বিপরমাণু যদি অনুরূপে অবস্থান করে তাহলে কি বলতো, এদের এই যে N2 দ্বিপরমাণু রূপে অবস্থান করায় এর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব কম হয়। আর ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যদি কম হয় তাহলে কি হবে বলতো? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুব কম হয়। আর এ কারণে এরা কি করে? গ্যাসের ধর্ম প্রকাশ করে। এ কারণে নাইট্রোজেন গ্যাসের ধর্ম প্রকাশ করে। বোঝা গেছে? বাকি সদস্যগুলোর কিন্তু কি, বাকি সদস্যগুলো চতুষ্পরমাণু, 4টা করে পরমাণু নিয়ে যুক্ত থাকে এবং যাদের কি হয় তারা চতুস্তলকীয়ভাবে, মনে রাখবে বাকিগুলো যে আছে
তারা চতুস্থলকীয়ভাবে বহু পরমাণু রূপে অবস্থান করে। মনে থাকবে কথাটা, বহু পরমাণু রূপে অবস্থান করার ফলে তারা কিন্তু সাধারণ উষ্ণতায় কি হয়, সাধারণ উষ্ণতায় কঠিন হয়। এই হলো একটা উদাহরণ আমরা দেখলাম যে একই পরিবারে যে আমাদের যে পরিবার নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, যে পরিবারটা নিয়ে আমরা আলোচনা করছি, এই পরিবারের যে সদস্যগুলো আছে নাইট্রোজেন ছাড়া বাকি সদস্যদের তুলনায় নাইট্রোজেন কিন্তু অস্বাভাবিক আচরণ করে। ওরকম একটা অস্বাভাবিক আচরণের উদাহরণ আমরা দেখলাম, নাইট্রোজেন গ্যাসীয় কিন্তু অন্যান্যগুলো কঠিন। নাইট্রোজেন গ্যাসীয় হওয়ার কারণ হলো দুটো নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয় এবং দ্বিপরমাণু অনুরূপে অবস্থান করে। এর ফলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান খুব কম হয়, নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকে। অন্যান্যগুলো কিন্তু বহু পরমাণু, চতুস্থলকীয়ভাবে বহু পরমাণু, অনেকগুলো পরমাণু জোড়া লেগে থাকে। সাধারণত এক একটা অণুতে 4টা করে পরমাণু জোড়া লেগে থাকে, যেমন P4। বোঝা গেছে এই কথাটা? ফলে চতুষ্পরমাণু বা বহু পরমাণু এবং চতুস্থলকীয়ভাবে বিন্যস্ত থাকার ফলে তাদের মধ্যে আকর্ষণ বল তীব্র হয় এবং তারা সাধারণ উষ্ণতায় কঠিনের ধর্ম প্রকাশ করে। আমরা যদি আরেকটা ধর্ম দেখার চেষ্টা করি যে নাইট্রোজেন একই পরিবারের অন্যান্য সদস্যের তুলনায় নাইট্রোজেন কিন্তু ভিন্ন আচরণ করে। যেমন নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম কিন্তু খুব কম ফসফরাসের তুলনায়, যেমন বা অন্যান্যদের তুলনায় নাইট্রোজেন কিন্তু খুব কম ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম খুব কম হয়। বোঝা গেছে? তাহলে আমরা 2 নম্বর ওরকম একটা উদাহরণ দেখব যে নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম বা ক্যাটিনেশন প্রবণতা কম। এটা অন্যান্যদের তুলনায় নাইট্রোজেনের কিন্তু ক্যাটিনেশন প্রবণতা কম। কারণ কি বলতো, কেন ক্যাটিনেশন অন্যান্যদের তুলনায় বা ফসফরাসের তুলনায় কম? কারণ নাইট্রোজেন বন্ধন দৈর্ঘ্য কম 1 নাম্বার। 2 নাম্বার, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বেশি তীব্র। এ কারণে কি হয় বলতো, নাইট্রোজেন বন্ধন বিয়োজন শক্তি ফসফরাস অপেক্ষা অনেক কম। বোঝা গেছে নিশ্চয়ই? এ কারণে কি হয়, নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম ফসফরাস অপেক্ষা কম হয়। এলো 2 নম্বর ধর্ম, নাইট্রোজেনের ক্যাটিনেশন প্রবণতা কম। কেন কম বলো তো? নাইট্রোজেনের নিশ্চয়ই বোঝা গেছে যে নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম বাকি সদস্যের তুলনায় কম, অথবা নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম ফসফরাস অপেক্ষা কম হওয়ার কারণ হলো এই যে নাইট্রোজেন বন্ধন দৈর্ঘ্য খুব কম। সে কারণে এদের মধ্যে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে তীব্র বিকর্ষণ ক্রিয়াশীল হয়। এ কারণে নাইট্রোজেন বন্ধন বিয়োজন শক্তির মান ফসফরাস বন্ধন বিয়োজন শক্তির মান অপেক্ষা অনেক কম হয়। এই জন্য নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম ফসফরাস অপেক্ষা অনেক কম হয়। আমরা যদি আরেকটা ধর্মের কথা দেখি, নাইট্রোজেন কিন্তু D∅P∅ বহুবন্ধন গঠন করতে পারে না, বাকি সদস্যগুলো কিন্তু D∅P∅ বহুবন্ধন গঠন করতে পারে। আর এ কারণে বেশ কিছু যৌগ আছে যেটা নাইট্রোজেন ঘটিত যৌগের অস্তিত্ব নেই, কিন্তু বাকিগুলোর অস্তিত্ব আছে। যেমন আমরা দেখব নাইট্রোজেন ঘটিত যৌগ, যেমন নাইট্রোজেন ঘটিত যৌগ, দেখো নাইট্রোজেন ঘটিত যৌগ যেমন R3N দ্বিবন্ধন ও R3N দ্বিবন্ধন CH2 যৌগের অস্তিত্ব নেই। এই ধরনের যৌগের কিন্তু কোনো অস্তিত্ব নেই। এই ধরনের যৌগ গঠিত হয় না। কেন বলো তো? কিন্তু বাকি সদস্যগুলো এই টাইপের যৌগ তৈরি করতে পারে। তো কেন এই ধরনের যৌগের অস্তিত্ব নেই? 1 নম্বর কারণ হলো নাইট্রোজেন D∅P∅
ডি পাই পি পাই বহু বন্ধন গঠন করতে পারে না, বহু বন্ধন গঠন করতে পারে না। আর বহু বন্ধন গঠন করতে না পারার কারণ হলো নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ডি অরবিটাল নেই। বোঝা গেছে? সেজন্য এই ধরনের যৌগের কিন্তু অস্তিত্ব নেই। নাইট্রোজেন এই ধরনের যৌগ কী করে তৈরি করবে? তার ডি অরবিটালেই নেই। আর ডি অরবিটাল যদি না থাকে তো ডি পাই পি পাই বহুবন্ধন কী করে তৈরি করবে? সে কারণে এই ধরনের যৌগের কিন্তু কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে বাকিগুলোর কিন্তু কি আছে, যেমন ফসফরাসের ক্ষেত্রে R3P দ্বিবন্ধন ও R3P এই যৌগের অস্তিত্ব কিন্তু আছে, যৌগের অস্তিত্ব বর্তমান। মনে থাকবে, এই যৌগের অস্তিত্ব বর্তমান। কেন তৈরি হতে পারে? কারণ কি বলতো, কেন এই ধরনের যৌগের অস্তিত্ব আছে? কারণ ফসফরাসের ডি অরবিটাল বর্তমান, ডি অরবিটাল আছে। আর সে কারণে এরা কি করতে পারে? ডি পাই পি পাই বহু বন্ধন গঠন করতে পারে। বহু বন্ধন গঠন করে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এখানেও কিন্তু নাইট্রোজেন কি করছে? ভিন্ন ধর্ম দেখাচ্ছে, তাই কিনা বলো? নাইট্রোজেন যেহেতু এর ডি অরবিটাল নেই, সে কারণে ডি পাই পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না, আর এর জন্য এই ধরনের যৌগের কিন্তু অস্তিত্ব নেই। অন্যদিকে বাকি সদস্যগুলো যেমন ফসফরাসের এই টাইপের যৌগের অস্তিত্ব আছে, আর অস্তিত্ব থাকার কারণ হলো ফসফরাসের ডি অরবিটাল বর্তমান আছে, আর ডি অরবিটাল বর্তমান থাকে ফসফরাস ডি পাই পি পাই বহুবন্ধন গঠন করতে পারে। এ কারণে কিন্তু ফসফরাস এ ধরনের যৌগ গঠন করতে পারে। তবে মনে রাখবে, নাইট্রোজেন আরেকটা ভিন্ন ধর্ম প্রদর্শন করে অন্যান্যদের তুলনায়। যেমন নাইট্রোজেন কিন্তু আকারে খুব ছোট, তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হওয়ায় নাইট্রোজেন কিন্তু পি পাই বহুবন্ধন গঠন করতে পারে, অন্যান্যগুলো পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না। ফলে আরেকটা ধর্ম মনে রাখার চেষ্টা করবে যে নাইট্রোজেন পি পাই বন্ধন গঠন করে, বহুবন্ধন গঠন করে। কেন বহুবন্ধন গঠন করতে পারে? কারণ নাইট্রোজেনের আকার ছোট আর তীব্র তড়িৎ ঋণাত্মক, তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল। সে কারণে এরা কি করে বলো তো? আকারে ছোট এবং তীব্র তড়িৎ ঋণাত্মক, তীব্র ইলেকট্রোনেগেটিভ মৌল যেমন কার্বন অক্সিজেনের সঙ্গে কি করতে পারে? এই পি পাই বহুবন্ধন গঠন করে। কিন্তু অন্যান্য যারা আছে, বাকি যে সদস্যগুলো আছে, অন্যান্যরা কিন্তু কি করতে? পি পাই বা পি অরবিটালের কার্যকরী অভিলাপন ঘটে না। মনে থাকবে, অভিলাপন ঘটে না। যেন বাকিগুলো কিন্তু এই ধরনের পি পাই অভিলাপনের মাধ্যমে বহুবন্ধন গঠন করতে পারে না। নাইট্রোজেন প্রস্তুতি। আমরা এবার গ্রুপ 15 প্রথম সদস্য নাইট্রোজেন, এই নাইট্রোজেন বা ডাইনাইট্রোজেন এই গ্যাসের প্রস্তুতি, বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো একটু দেখে নেব। তো পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতি, যে পরীক্ষাগার প্রস্তুতি সাধারণত প্রস্তুতির বিক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো মনে রাখবে, এই পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির জন্য যে দুটো যৌগ বিক্রিয়া ঘটানো হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রাইডের বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে কিন্তু নাইট্রোজেন প্রস্তুত করা হয়। এটা হলো পরীক্ষাগার প্রস্তুতির নীতি। কি? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়া ঘটিয়ে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হয়। ঠিক আছে? এই অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি হলো, উৎপন্ন অ্যামোনিয়াম নাইট্রাইট তাপে বিয়োজিত হয় নাইট্রোজেন তৈরি করে, এবং এই নীতিটাকে কাজে লাগে এইভাবে আমরা পরীক্ষাগারে নাইট্রোজেন তৈরি করে থাকি।
মনে থাকবে নিশ্চয়ই। তাহলে পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম নাইট্রাইটের বিক্রিয়া ঘটিয়ে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করা হয়। উৎপন্ন অ্যামোনিয়াম নাইট্রাইট তাপে বিয়োজিত হয়, নাইট্রোজেন পরিণত হয়। বোঝা গেছে? ঠিক আছে। এবার মনে রাখবে, এখানে একটা নোটবুক দিয়ে মনে রাখবে যে অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা আমরা পেলাম, অ্যামোনিয়াম নাইট্রাইটকে সরাসরি অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করেও নাইট্রোজেন পাওয়া যেতে পারে, কিন্তু সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন তৈরি করা হয় না। বলতে পারবে কেন হয় না? কারণ সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি যদি উত্তপ্ত করে N2 প্রস্তুত করা হয় না। মনে রাখবে, N2 প্রস্তুত করা হয় না। কেন হয় না? কারণ এই যে তাপীয় বিয়োজন অতি দ্রুত ঘটে। তাপীয় বিয়োজনটা এত দ্রুত ঘটে যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। বোঝা গেছে? এ কারণে কিন্তু সরাসরি অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে N2 তৈরি করা হয় না। সেই সঙ্গে আরও তথ্য মনে রাখার চেষ্টা করবে, যে নাইট্রোজেনটা আমরা তৈরি করলাম, বোঝা গেছে এই কথাটা, এই নাইট্রোজেনটা এই কারণে কিন্তু একে সরাসরি উত্তপ্ত করে তৈরি করা হয় না। এবার আমরা নাইট্রোজেন অন্যান্য প্রস্তুতি দেখব। অন্যান্য প্রস্তুতিতে আমরা অ্যামোনিয়াম ডাইক্রোমেট, মনে রাখবে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, এই অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করে N2 পাওয়া যায়। এটা হলো অন্যান্য প্রস্তুতি। অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে যদি আমরা উত্তপ্ত করি, অ্যামোনিয়াম ডাইক্রোমেট একে যদি উত্তপ্ত করা হয়, তাহলে অ্যামোনিয়াম ডাইক্রোমেট বিয়োজিত হয়, নাইট্রোজেন তৈরি করে। বোঝা গেছে? এইভাবে নাইট্রোজেন তৈরি হয়। ঠিক আছে। এছাড়াও আমরা বাণিজ্যিকভাবে কিন্তু নাইট্রোজেন তৈরি করে থাকি, বাণিজ্যিকভাবে বাতাস থেকে। জুল থমসন পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, যেটা শীতলীকরণের মাধ্যমে আমরা বাতাসকে তরলে পরিণত করি। আর যেহেতু বাতাসের মধ্যে নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক অক্সিজেনের তুলনায় কম, সে কারণে আংশিক পাতন করলে নাইট্রোজেন পাতিত হয়ে অক্সিজেন পাতন পাত্রে পড়ে থাকে। এভাবে জুল থমসন প্রক্রিয়ার সাহায্যে আমরা নাইট্রোজেন তৈরি করে থাকি। ফলে বায়ু থেকে নাইট্রোজেন প্রস্তুতি, মনে রাখবে একটু, বায়ু থেকে ডাই নাইট্রোজেন বা নাইট্রোজেন প্রস্তুতি। বোঝা গেছে? কি করা হয়? জুল থমসন, মনে রাখবে জুল থমসন পদ্ধতিতে বায়ু শীতল করা হয়। ঠিক আছে। প্রাপ্ত তরল বায়ুকে আংশিক পাতন করা হয়। এবং আংশিক পাতন যদি করা হয়, তাহলে কি হবে? কম স্ফুটনাঙ্কের নাইট্রোজেন পাতিত হয়, আর বেশি স্ফুটনাঙ্কের অক্সিজেন পাতন পাত্রে পড়ে থাকে। এইভাবে বাতাস থেকে জুল থমসন প্রক্রিয়ার সাহায্যে আমরা আংশিক পাতন পদ্ধতি অ্যাপ্লাই করে বায়ু থেকে নাইট্রোজেন তৈরি করি বাণিজ্যিকভাবে। এটা কিন্তু এর বাণিজ্যিক বা শিল্প প্রস্তুতি আমরা ধরে নিতে পারি। শিল্প প্রস্তুতি, নাইট্রোজেনের শিল্প প্রস্তুতি বা বাণিজ্যিক প্রস্তুতি। বোঝা গেছে? এইভাবে বাতাস থেকে আমরা তৈরি করতে পারি। এই হলো প্রস্তুতি। আমরা এবার নাইট্রোজেনের ভৌত ধর্মের কথা যদি বলি, নাইট্রোজেনের ভৌত ধর্ম জানা আছে? নাইট্রোজেনের ভৌত ধর্ম কি হবে? নাইট্রোজেন বর্ণযুক্ত না বর্ণহীন, কীরকম গ্যাস? আমরা যদিও ছোট ক্লাসে পড়েছি, আবার মনে রাখার চেষ্টা করব। নাইট্রোজেনের ভৌত ধর্মগুলো নিয়ে একটা আমরা শর্ট নোট মনে রাখার চেষ্টা করব। নাইট্রোজেনের ভৌত ধর্ম, এই নাইট্রোজেন বর্ণহীন
গন্ধহীন, মনে থাকবে নাইট্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন একটা গ্যাস, স্বাদহীন গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, এর কোনো বর্ণ, গন্ধ, স্বাদ নেই। এই জলে স্বল্প দ্রাব্য, সামান্য দ্রাব্য। নাইট্রোজেন শ্বাস কার্যে কিন্তু সাহায্য করে না। নাইট্রোজেন শ্বাস কাজে সাহায্য করে না, মনে থাকবে। নাইট্রোজেন পরিবেশে বা নাইট্রোজেন পরিমণ্ডলে, মনে রাখবে, নাইট্রোজেন পরিমণ্ডলে প্রাণী বাঁচে না। নাইট্রোজেন বিষাক্ত নয়, মনে থাকবে কথাটা। নাইট্রোজেন বিষাক্ত নয়, কিন্তু নাইট্রোজেন পরিবেশে প্রাণী বাঁচবে না, কারণ যেহেতু এটা শ্বাসকার্যে সাহায্য করে না। বোঝা গেছে আমার কথাটা? এই হলো নাইট্রোজেনের একটা ভৌত ধর্ম, নিশ্চয় মনে থাকবে, আগে জানা থাকলে ভালো। তা মনে রাখবে, বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন একটা গ্যাস হলো ডাইনাইট্রোজেন। এই ডাইনাইট্রোজেন বা নাইট্রোজেন জলে একদম স্বল্প দ্রাব্য। এটা কিন্তু বিষাক্ত নয়, শ্বাসকাজে এটা সাহায্য করে না, কিন্তু নাইট্রোজেন পরিবেশে প্রাণী বাঁচতে পারে না। এই হলো নাইট্রোজেনের ভৌত ধর্মের ছোট্ট একটা ধারণা। সেই সঙ্গে আরেকটু মনে রাখার চেষ্টা করবে যে এমো তত্ত্ব, মলিকুলার অরবিটাল যে তত্ত্ব আমরা পড়েছি, মলিকুলার অরবিটাল তত্ত্বানুযায়ী, তো এর মধ্যে কি মলিকুলার অরবিটাল তত্ত্বানুযায়ী এর মধ্যে কি থাকে না, এতে বিজোড় ইলেকট্রন থাকে না, বিজোড় ইলেকট্রন থাকে না। আর বিজোড় ইলেকট্রন না থাকে, এটা কি হয়, চৌম্বক ধর্ম, ডায়াম্যাগনেটিক চৌম্বক ধর্ম দেখায়। ডায়াম্যাগনেটিক চৌম্বক ধর্ম, মনে থাকবে। এই হলো মোটামুটি একটা ভৌত ধর্মের ধারণা। এই নাইট্রোজেন বা ডাইনাইট্রোজেন যেই গ্যাসটার প্রস্তুতি আজকে আমরা ধর্ম পড়ছি, এই ধর্মগুলো মনে রাখার চেষ্টা করবে। এবার নাইট্রোজেন আমরা রাসায়নিক ধর্মটা দেখে নিব। নাইট্রোজেন বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, আমরা সেই রাসায়নিক ধর্মগুলো দেখে নিব। নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম, কি কি ধরনের রাসায়নিক ধর্ম নাইট্রোজেনের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। ফলে নাইট্রোজেন বা ডাইনাইট্রোজেনের রাসায়নিক ধর্ম। ডাইনাইট্রোজেনের রাসায়নিক ধর্ম, ঠিক আছে। আমরা প্রথমে দেখে নিব নাইট্রোজেনের প্রথম ধর্ম, যেটা দেখব রাসায়নিকভাবে ডাইনাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির। রাসায়নিকভাবে ডাইনাইট্রোজেন নিষ্ক্রিয় প্রকৃতির। কেন বলো তো? কারণ কি, সহজে রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু নাইট্রোজেন অংশগ্রহণ করতে চায় না, অনেকটা নিষ্ক্রিয় প্রকৃতির রাসায়নিক দৃষ্টিকোণ থেকে। এর কারণ কি? এর কারণ হলো যে নাইট্রোজেন যে আছে, এই নাইট্রোজেন ত্রিবন্ধন, বন্ধন বিয়োজন শক্তি, বন্ধন বিয়োজন শক্তি উচ্চ, ঠিক আছে। ফলে N2কে ভেঙে নাইট্রোজেনে পরমাণু পরিণত করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। শক্তির প্রয়োজন, তিনটা বন্ধনকে ভাঙতে হবে। দেখতে পাচ্ছ তো, তিনটা বন্ধন। ফলে নাইট্রোজেন অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করার জন্য প্রচুর শক্তি দরকার হয়। রাসায়নিক বিক্রিয়ায় এতটা শক্তি পাওয়াই যায় না। বোঝা গেছে? রাসায়নিক বিক্রিয়ায় ততটা শক্তি পাওয়া যায় না, পাওয়া কষ্টকর। এ কারণে রাসায়নিকভাবে কিন্তু নাইট্রোজেন নিষ্ক্রিয় প্রকৃতির। বোঝা গেছে নিশ্চয়ই কারণটা? ঠিক আছে। বিশেষ শর্তে কিন্তু কি করে, বিশেষ শর্তে, মনে রাখবে, বিশেষ শর্তে নাইট্রোজেন ধাতু, অধাতু আর যৌগে যুক্ত হয়। ঠিক আছে। এই ঘটনাটাকে কি বলা হয়? মনে রাখবে, এই যুক্ত হওয়ার ঘটনাকে একে নাইট্রোজেনের
রাসায়নিক সংবন্ধন বলা হয়, সংবন্ধন, রাসায়নিক সংবন্ধন বলে, রাসায়নিক সংবন্ধন, কেমিক্যাল ফিক্সেশন অফ নাইট্রোজেন, কেমিক্যাল ফিক্সেশন বলা হয়, রাসায়নিক সংবন্ধন বলা হয়। মনে থাকবে, বিশেষ শর্তে নাইট্রোজেন ধাতু, অধাতু এবং কিছু যৌগের সঙ্গে যুক্ত হয়। এইভাবে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার ঘটনাটাকে বলা হয় নাইট্রোজেনের রাসায়নিক সংবন্ধন। আর সামগ্রিকভাবে নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির, এবং নিষ্ক্রিয় প্রকৃতির হওয়ার কারণ হলো এই যে তিনটা বন্ধন ভাঙার জন্য কিন্তু প্রচুর শক্তি দরকার হয়, এবং সাধারণ রাসায়নিক বিক্রিয়াগুলোতে এত বড় শক্তি পাওয়া মুশকিল হয়। সে কারণে স্বাভাবিকভাবে সাধারণত নাইট্রোজেন নিষ্ক্রিয় আচরণ করে। তবে বিশেষ বিশেষ শর্তে নাইট্রোজেন বেশ কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা ওইরকমই কিছু উদাহরণ নেওয়ার চেষ্টা করব যে সমস্ত জায়গায় নাইট্রোজেন বিশেষ বিশেষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা দেখব ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটে। ধাতুর সঙ্গে 2 নম্বর, ধাতুর সঙ্গে বিশেষ কিছু কিছু ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে, তবে উচ্চ উষ্ণতায়। সাধারণ উষ্ণতায় কিন্তু বিক্রিয়া প্রায় হয় না, উচ্চ উষ্ণতায় বিক্রিয়া ঘটে এবং নাইট্রাইট তৈরি হয়, নাইট্রাইট, নাইট্রাইট গঠন হয়। যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় উচ্চ উষ্ণতায়, তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি হয়। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি হয়। এইভাবে ধাতুর সঙ্গে কিন্তু উচ্চ উষ্ণতায় নাইট্রোজেন বিক্রিয়া করে এবং নাইট্রাইট তৈরি হয়, ধাতুর নাইট্রাইট। বোঝা গেছে? আমরা দেখব পরের বিক্রিয়া, দেখব নাইট্রোজেন যেমন অক্সিজেন, এবং অক্সিজেন ও হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে? তো অক্সিজেনের সঙ্গে যদি বিক্রিয়া দেখি তাহলে মনে রাখবে যে নাইট্রোজেন কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং NO তৈরি হয়। এই বিক্রিয়াটা কিন্তু অত সহজে ঘটে না। মনে রাখবে এই বিক্রিয়াটা, এই নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এখানে উষ্ণতা, মনে রাখবে উষ্ণতা প্রায় 2373 কেলভিন থেকে 3273 কেলভিন উষ্ণতা এই বিক্রিয়াটা ঘটে, এবং এই বিক্রিয়াটা কিন্তু তড়িৎ স্ফুলিঙ্গ, বিদ্যুৎ স্ফুলিঙ্গতে ঘটে, তড়িৎ স্ফুলিঙ্গ। মনে থাকবে তড়িৎ স্ফুলিঙ্গে এই বিক্রিয়াটা ঘটানো হয়, এবং এই বিক্রিয়ার ফলে কী তৈরি হয়? নাইট্রিক অক্সাইড। প্রায় 2373 থেকে 3273 ক্যালভিন এই বিক্রিয়াটা ঘটে, বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে বিক্রিয়াটা ঘটানো হয়। এবং এই পদ্ধতিতে, এই বিক্রিয়ার সাহায্যে তোমাদের হয়তো অনেকেরই জানা থাকবে যে এই যে বিক্রিয়াটা তৈরি হলো না NO, এই বিক্রিয়া দ্বারা, নাম শুনেছ, এই বিক্রিয়া দ্বারা আমাদের একটা রাসায়নিক পদ্ধতি আছে, আমরা নাইট্রিক অ্যাসিডের বাণিজ্যিকভাবে বার্কল্যান্ড আর্ক পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, বার্কল্যান্ড আর্ক পদ্ধতি। সেই পদ্ধতিতে আমরা কিন্তু নাইট্রিক অ্যাসিড তৈরি করি। জানা আছে অনেকে হয়তো বার্কল্যান্ড আর্ক পদ্ধতিতে কি করা হয়? পদ্ধতিতে HNO3 তৈরি হয়, HNO3 বাণিজ্যিকভাবে HNO3 তৈরি হয়। এই বার্কল্যান্ড আর্ক পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, যেখানে এই বিক্রিয়াটার সাহায্যে প্রথমে NO তৈরি করা হয়, তারপরে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। তাহলে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কিন্তু একটা শর্তে ঘটে, এই শর্তে কিন্তু বিক্রিয়াটা ঘটে। প্রায় 2300 থেকে 3200 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটা ঘটে, মনে থাকবে। এবার হাইড্রোজেনের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটায় তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ কন্ডিশনে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটে। মনে রাখবে নাইট্রোজেনের সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া তৈরি হয়, এবং এই বিক্রিয়াটা আমাদের অনেক জানা বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা যদি আমরা শর্ত দেখি তাহলে প্রায় 700 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটা ঘটে, এবং 200 ATM চাপে কিন্তু এই বিক্রিয়াটা ঘটানো হয়। সেই সঙ্গে মনে রাখবে আয়রন অনুঘটক, এই আয়রন অনুঘটক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, বা আয়রন অক্সাইড অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। মনে থাকবে এই শর্তে কিন্তু কী হয়? নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। ফলে নাইট্রোজেন খুব সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিশেষ বিশেষ শর্তে কিন্তু নাইট্রোজেন অংশগ্রহণ করে। যেমন আমরা দেখলাম অক্সিজেনের সঙ্গে প্রায় 2300 থেকে 3200 ক্যালভিনে, হাইড্রোজেনের সঙ্গে প্রায় 700 ক্যালভিনে 200 ATM চাপে অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। আমরা পরের বিক্রিয়া যদি দেখি, নাইট্রোজেন অধাতু যেমন বোরন
সিলিকনের সাথে কিন্তু নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রাইট গঠন করে, বোরন সিলিকনের সাথে উত্তপ্ত অবস্থায়। বোঝা গেছে? তাহলে আমরা পরের 3 নাম্বার বিক্রিয়া 4 নাম্বার বিক্রিয়া যেটা দেখব সেটা হলো বোরন ও সিলিকনের সঙ্গে। এই ধরনের অধাতুর সঙ্গেও কিন্তু নাইট্রোজেন বিক্রিয়া করে, তবে মনে রাখবে এই বিক্রিয়াগুলো উচ্চ উষ্ণতায় ঘটে, উচ্চ উষ্ণতায় ঘটে এবং সেই সঙ্গে নাইট্রাইট তৈরি হয়, নাইট্রাইট গঠন। যেমন বোরনের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে বোরন নাইট্রাইট তৈরি হয়। বুঝা গেছে? আমরা যদি সিলিকনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া, ছোট ছোট বিক্রিয়া ব্যালেন্স তো করে নিতেই পারবে, ছোট ছোট বিক্রিয়া, তাই কি না? আমরা নাইট্রোজেনের যদি সিলিকনের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাই তাহলে সিলিকন নাইট্রাইট তৈরি হয়, সিলিকন নাইট্রাইট। এই 3, 2 এইভাবে এরা নাইট্রাইট গঠন করে উচ্চ তাপমাত্রায়। এই বোরন সিলিকনের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে অধাতব নাইট্রাইট তৈরি হয়। এই হলো বোরন সিলিকনের সাথে বিক্রিয়া। ঠিক আছে? আমরা যদি নাইট্রোজেনের পরের 5 নাম্বার বিক্রিয়া দেখি, নাইট্রোজেনের 5 নাম্বার বিক্রিয়া অ্যালুমিনার সঙ্গে যদি নাইট্রোজেনের বিক্রিয়া দেখি তাহলে মনে রাখবে এই বিক্রিয়াটা প্রায় 1273 কেলভিনে ঘটে। 1273 কেলভিন হলো উষ্ণতা এবং কার্বন এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, কার্বনের উপস্থিতিতে, মনে থাকবে। এবং কি তৈরি হয়? অ্যালুমিনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়। যেমন অ্যালুমিনিয়ার সাথে যদি আমি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাই কার্বনের উপস্থিতিতে, উষ্ণতা তো বলে দিলাম প্রায় 1273 কেলভিন উষ্ণতায়, তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি হয় আর কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। এই হলো অ্যালুমিনিয়ার সাথে নাইট্রোজেন প্রায় উচ্চ তাপমাত্রায় কিন্তু বিক্রিয়া ঘটে এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইট তৈরি হয়। অ্যালুমিনিয়ার সাথে নাইট্রোজেনের বিক্রিয়া। আমরা আরেকটা বিক্রিয়া দেখব বেশ ইম্পর্টেন্ট, সেটা হলো ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো যায়। এই বিক্রিয়াটা আমরা নিচু ক্লাসেও পড়েছি এবং ইম্পর্টেন্ট এখনও এটা, যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো যায় তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বর্ণের একটা মিশ্রণ পাওয়া যায় যাকে নাইট্রোলিম বলে, তাই কিনা? নাইট্রোলিম নামটা শোনা আছে। তাহলে আমরা 6 নাম্বার বিক্রিয়া দেখব ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে ডাইনাইট্রোজেনের বিক্রিয়া। মনে থাকবে উষ্ণতা প্রায় 1273 কেলভিন। কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়, ধূসর মিশ্রণ, মনে থাকবে। আর এই মিশ্রণটাকে কি বলা হয়? নাইট্রোলিম বলে, মনে থাকবে। আর নাইট্রোলিম কি সার হিসাবে ব্যবহৃত হয়, সার হিসাবে কিন্তু নাইট্রোলিম ব্যবহৃত হয়। এই তথ্য থাকলো। এবার বিক্রিয়াটা দেখো কি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি নাইট্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় প্রায় 1273 কেলভিনে, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বর্ণের যে মিশ্রণটা পাওয়া যায় একে বলে নাইট্রোলিম। এবং এই যে নাইট্রোলিম আমরা পেলাম, এই নাইট্রোলিম কি করে বলো তো? বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং জল বা জলীয় বাষ্পের দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয় এবং আর্দ্র বিশ্লেষিত হয় ইউরিয়া তৈরি করে। ইউরিয়া, বোঝা গেছে? এই যে ইউরিয়া তৈরি হওয়ার ফলে এটা কিন্তু জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। এই কারণে এই যে জমির সার হিসাবে, এই কারণে ক্যালসিয়াম সায়ানামাইড আর কার্বনের ধূসর বর্ণের যে মিশ্রণ বা নাইট্রোলিন জমিতে সার হিসাবে ব্যবহার হয়। কেন? কারণ এটা বাতাসের কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়, ইউরিয়া তৈরি করে। এই জন্য নাইট্রোলিন জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। এই হলো সামগ্রিকভাবে নাইট্রোজেনের একটা রাসায়নিক ধর্মের ধারণা। আমরা এবার দেখব যে সক্রিয় নাইট্রোজেন বলে একটা টার্ম আছে, সেই জিনিসটা একটু দেখে নেব। নাইট্রোজেন সক্রিয়, অ্যাক্টিভ নাইট্রোজেন। অনেক সময় নাইট্রোজেন একটা বিশেষ অবস্থা তৈরি হয় যেখানে সাধারণ নাইট্রোজেন যে বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে পারে না, সক্রিয় নাইট্রোজেন কিন্তু সেই বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করে। এই সক্রিয় নাইট্রোজেনটার সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। সক্রিয় নাইট্রোজেন বা অ্যাক্টিভ নাইট্রোজেন।
সক্রিয় নাইট্রোজেন। তো সক্রিয় নাইট্রোজেন খুব কম চাপে, আমরা খুব কম চাপে নাইট্রোজেন গ্যাসে তড়িৎক্ষরণ যদি করা হয়, তড়িৎক্ষরণ করলে আমরা কি দেখতে পাবো বলো তো? তড়িৎক্ষরণ করলে দেখতে পাবো এক ধরনের আলো নির্গত হয়, আলো নির্গত হয়, বোঝা গেছে? আলো নির্গত হয়, আলোটা হলুদ এবং গোলাপি আলো নির্গত হয়, বোঝা গেছে? এবং তড়িৎক্ষরণ বন্ধ হলেও আলোর বিকিরণ কিন্তু চলতে থাকে, কথাটা বোঝা গেল? তাহলে খুব কম চাপে আমরা নাইট্রোজেন গ্যাসের যদি তড়িৎক্ষরণ করি, তাহলে তড়িৎক্ষরণ নল থেকে এক ধরনের আলো নির্গত হয়, রঙিন আলো। তড়িৎক্ষরণ বন্ধ হওয়ার পরও আলোর নির্গমন কিন্তু চলতে থাকে। এই যে দীপ্তিমান আলো, বিশেষভাবে উজ্জীবিত যে নাইট্রোজেন, একে বলা হয় সক্রিয় নাইট্রোজেন, বোঝা গেছে? এই দীপ্ত বা এই যে বিশেষভাবে উজ্জীবিত যে এই যে দীপ্তিমান, মনে রাখবে দীপ্তিমান ডাইনাইট্রোজেনকে বা দীপ্তিমান নাইট্রোজেনকে, মনে রাখবে দীপ্তিমান নাইট্রোজেনকে সক্রিয় নাইট্রোজেন বলে, সক্রিয় নাইট্রোজেন, বোঝা গেছে নিশ্চয়ই? এই যে বিশেষভাবে যে দীপ্তিমান নাইট্রোজেন, একে বলা সক্রিয় নাইট্রোজেন। এর কারণ হিসাবে কি বলা যায় বলো তো? এর সক্রিয়তার কারণ হলো আণবিক, মনে রাখবে আণবিক ও পারমাণবিক নাইট্রোজেনের উপস্থিতি। অধিক সক্রিয়তার কারণ কি? কারণ যখন তড়িৎক্ষরণ করা হয় তখন নাইট্রোজেন অণু ভেঙে পারমাণবিক নাইট্রোজেনের সৃষ্টি হয়। এই নাইট্রোজেন অণু ভেঙে পারমাণবিক অবস্থায় থাকার ফলে কিন্তু এই পারমাণবিক নাইট্রোজেন অধিক সক্রিয়তার কারণ হলো। তো মনে রাখবে পারমাণবিক নাইট্রোজেন অধিক সক্রিয়, এ কারণে এরা কিন্তু সক্রিয় হয়। আমরা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো, যেমন দেখো মিথেন, এই মিথেনের সাথে যদি পারমাণবিক নাইট্রোজেনের, এটা হলো পারমাণবিক নাইট্রোজেনের যদি বিক্রিয়া ঘটায়, তাহলে HCN আর হাইড্রোজেন তৈরি হয়, পারমাণবিক নাইট্রোজেন, বোঝা গেছে? এটা হলো পারমাণবিক নাইট্রোজেন। কিন্তু মিথেনের সাথে যদি আমি সাধারণ নাইট্রোজেনের বিক্রিয়া ঘটাই, এটা হলো সাধারণ নাইট্রোজেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটা হয় না। সাধারণ, এই সমস্ত জায়গা থেকে আমরা বলতে পারি, উদাহরণ দিয়ে আমরা প্রমাণ করে দেখাতে পারি যে সাধারণ নাইট্রোজেনের তুলনায় পারমাণবিক নাইট্রোজেনের সক্রিয়তা কিন্তু অনেক বেশি। আর এই হলো সক্রিয় নাইট্রোজেনের একটা ধারণা। বিশেষভাবে উজ্জীবিত নাইট্রোজেনকে বলা হয় সক্রিয় নাইট্রোজেন। খুব কম চাপে নাইট্রোজেন গ্যাস রেখে যদি তড়িৎক্ষরণ করা হয়, তাহলে বিশেষ ধরনের রঙিন আলো নির্গত হয়। তড়িৎক্ষরণ বন্ধ হলেও আলোর বিকিরণ চলতেই থাকে। এবং এই যে উজ্জীবিত দীপ্তিমান যে নাইট্রোজেন, একে বলা হয় সক্রিয় নাইট্রোজেনের কারণ হলো সক্রিয় নাইট্রোজেনের মধ্যে আণবিক এবং পারমাণবিক নাইট্রোজেনের উপস্থিতি। কারণ পারমাণবিক নাইট্রোজেনের সক্রিয়তা সাধারণ নাইট্রোজেনের তুলনায় অনেক বেশি। এরকম আমরা রাসায়নিক বিক্রিয়া দেখাতে পারি যেখানে সাধারণ নাইট্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু পারমাণবিক নাইট্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। আমরা এবার শেষে নাইট্রোজেনের ব্যবহারটা একটু দেখে নিব। এই যে একটা, যেটা শ্বাসকাজে সাহায্য করে না, বিষাক্ত নয়, এই গ্যাসটা আমাদের কি কাজে আমরা লাগাতে পারি? তো মনে রাখবেন নাইট্রোজেন গ্যাসের বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যবহার আমরা লক্ষ্য করি। তো নাইট্রোজেন গ্যাসের ব্যবহার, যেমন নাইট্রোজেন গ্যাসের ব্যবহার, যে নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া এর শিল্প প্রস্তুতিতে হেবার পদ্ধতিতে আমরা দেখলাম শিল্প প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
মনে থাকবে কথাটা। এছাড়া যেহেতু নাইট্রোজেন রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয় প্রকৃতির, ফলে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য নিষ্ক্রিয় পরিবেশ, মনে থাকবে, নিষ্ক্রিয় পরিবেশ রাসায়নিক বিক্রিয়া ঘটাবার জন্য নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে আমরা একে ব্যবহার করি। এছাড়া কি করা হয়, কোনো বস্তু শীতলীকরণের কাজে কিন্তু একে ব্যাপক হারে ব্যবহার করা হয়। নিম্ন উষ্ণতা সৃষ্টিতে নাইট্রোজেনকে ব্যাপক হারে ব্যবহার করা হয়। মূলত দুটো বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম। প্রথম অংশের নাইট্রোজেন গ্রুপ 15-র প্রথম সদস্য অন্যান্য সদস্যের তুলনায় ভিন্ন আচরণ দেখাবার কারণ এবং সেই আচরণ সংক্রান্ত বেশ কিছু উদাহরণ যেখানে অন্যান্য সদস্যের তুলনায় ভিন্ন ধর্ম প্রদর্শন করে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই নাইট্রোজেন প্রথম সদস্য নাইট্রোজেন ডাইনাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি, বাণিজ্যিক প্রস্তুতি, অন্যান্য প্রস্তুতি, সেই সঙ্গে এর ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করলাম এবং একটা স্বচ্ছ ধারণা তৈরি করার চেষ্টা করলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সাথে থাকার জন্য তো ধন্যবাদ বটেই, এবং সেই সঙ্গে এই সমস্ত ধারণা তোমাদের দীর্ঘদিন মনে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।